অবস্থা জারির বিদ্যমান বিধান পরিবর্তনে একমত দলগুলো, পর্যায়ক্রমে অধস্তন আদালত সম্প্রসারণে ঐক্যমত্য। ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে সরকার। আশা মির্জা ফখরুলের ভোট যত দেরিতে হবে দেশে ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা। দেশে নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াতের সংশয়, 5 আগস্ট পর্যন্ত সরকারের কাছে জুলাই সনদের অপেক্ষা থাকবে এনসিপি। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই, অব্যাহতি চাইলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। চাকুরিচ্যুত বিডিআর সদস্যের যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধায় বন্ধ, আটকদের মুক্তির দাবিতে গণ আত্মসমর্পণের ঘোষণা। বিপিসিএল এর প্রকল্প নিয়ে দুদকের চিঠি দেওয়াকে ভুলভাবে ব্যাখ্যার অভিযোগ বিশেষ সহকারীর, দেশের স্বার্থী সহায়তা চাওয়ার দাবি। এবং বিশ্ব নেতাদের পদচারণায় মুখর ব্রিক্স সম্মেলন, পাকিস্তানের সমালোচনায় মোদি, ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা ব্রাজিলের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত দেশের রাজনৈতিক দলগুলো। সব দলের মতামতের ভিত্তিতে এই ঘোষণা দেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সেই সঙ্গে জরুরি অবস্থা জারির বিদ্যমান বিধান পরিবর্তনেও দলগুলো একমত বলেও জানান তিনি। তাদের মতে জরুরি অবস্থায় সব মৌলিক অধিকার স্থগিত গ্রহণযোগ্য নয়। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা হয়। এ সময় দিনের আলোচনায় আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও সংসদের নারী প্রতিনিধিত্ব। উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণের বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জেলা সদর ও সদরের পাশের উপজেলায় আদালতের প্রয়োজন নেই বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। উপজেলা পর্যায়ে ফৌজদারি এবং দেওয়ানি আদালত স্থাপনের বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেটার সাথে আমরা একমত। জরুরি অবস্থা জারির বিষয়েও এদিন মত দেন রাজনৈতিক নেতারা। জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। তবে এটা আজকে কনক্লুশন হয়নি, আলোচনা চলমান। তবে সংবিধানে বিদ্যমান বিধান পরিবর্তনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। 10ম দিনের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থানান্তরে সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। সোমবার দুপুরে এই কর্মসূচিতে তারা বলেন, ঢাকার বাইরে হাইকোর্ট স্থানান্তর না করতে সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকলেও তা না মেনে এমন প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, যা আদালত অবমাননার শামিল। এ সময় বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর হলে রাজনৈতিক প্রভাব বাড়বে এবং বিচার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেন আইনজীবীরা। মানুষের দুঃখ কষ্ট আপনারা বুঝেননি, বিচার প্রার্থীরা কি চায়। আইনজীবীরা যখন জেগে ওঠে, কোন সিদ্ধান্ত আইনজীবীদের বাইরে নিতে দেওয়া হবে না। আইনজীবী সমাজ এমন আন্দোলন করবে, বিচার বিভাগে ন্যায় বিচারকে সুদূর পরাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি সংস্কার কমিশনের এই তথাকথিত ঐক্যমত তারই একটা বহিঃপ্রকাশ।
ফেব্রুয়ারির মধ্যে সরকার নির্বাচন দেবে বলে আশাবাদী বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের যত দেরি হবে দেশে অস্থিরতা ততই বাড়বে। বিকেলে সিলেটের শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সহকর্মী খালেদ আহমেদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে জিয়ারত শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে নগরীর পাঠানটুলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। স্বপ্নটা আমাদের কাছে, সেই স্বপ্ন থেকে আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সম্ভব। আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। এ সময় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে ও মানুষের ভালোবাসা অর্জনে কাজ করে যাওয়ার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব। মানুষের মধ্যে ভালোবাসা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানিয়ে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এখনো সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সোমবার সকালে 19 জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সভার প্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। যারা নির্বাচন পেছানোর কোনো দাবি করেনি জামায়াত, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছে। চলতি মাসেই জুলাই সনদ ঘোষণা করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। এছাড়া 19 জুলাইয়ের জনসভা সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও চেয়েছেন গোলাম পরোয়ার। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। জুলাই সনদের জন্য 5 আগস্ট পর্যন্ত এনসিপি অপেক্ষা করবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জে নিজেদের অবস্থান জানান দিয়েছে এনসিপি। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তৈরি করেছে নতুন উদ্দীপনা। সহকর্মী মামুন খানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সোমবার নাটোর রেল স্টেশন এলাকা থেকে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ব্যানার, পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো ঘুরে মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে পৌঁছান নেতাকর্মীরা। জুলাই যোদ্ধারা তারা ছিল বিদায় আজকে গোটা বাংলাদেশে আমি মনে করছি যে সবাই বুক ফুলিয়ে যে যার মতো কথা বলতে পারছে, কারণ বিগত দিন আপনারা দেখেছেন আমরা প্রচুর বৈষম্যের শিকার ছিলাম। 25 জুলাইয়ের পথযাত্রা সমগ্র বাংলাদেশের উদ্যোগে এনসিপির এই আজকের এই নাটোরের পথসভা। সেখানে পথসভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে রয়েছে। এর আগে প্রেস ক্লাবের সামনে জেলা কার্যালয় উদ্বোধন করেন তারা। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও।
প্রিয় নাটোরবাসী, আপনারা এই অভ্যুত্থানের সময় যে ত্যাগ এবং বিসর্জন দেখিয়েছেন সেটা আমাদের পাথেয় হয়ে থাকবে। আমাদের প্রতিজ্ঞা এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে। পথসভা শেষে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন নেতারা। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে সমতা থাকবে, যেখানে ইনসাফ থাকবে, একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের, এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা। যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এর আগে সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে জানান নাহিদ ইসলাম। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপরও আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। এদিকে কিছু মিডিয়া বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলে জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 3 আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে। শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরো অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। নাটোরের বনপাড়ায় সংক্ষিপ্ত পথসভা শেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যান এনসিপি নেতাকর্মীরা। বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে এসে পৌঁছান তারা। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় সেখানে ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হুসাইন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির সিনিয়র নেতারা। পথসভা ও পদযাত্রা শেষ করে পাবনার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে তাদের। নেতাদের আশা এই ধারাবাহিক কর্মসূচি জনগণের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ পদধারীরা যেন ভিন্ন পরিচয়ের নির্বাচনে আসতে না পারে সে বিষয়ে ইসির হস্তক্ষেপ চেয়েছে এনডিএম। সেই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি দলটির। দুপুরে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব কথা বলেন। বৈঠকে সংসদীয় আসন পুনর্বিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতা সহ 4টি দাবির বিষয়ে লিখিত প্রস্তাব দিয়েছে দলটি, যেখানে নির্বাচনী আচরণবিধিতে ব্যয়সীমা 25 লাখ থেকে 40 লাখে উন্নীত করার দাবি জানায় এনডিএম। একই দিন বাংলাদেশ আম জনগণ পার্টি আনারস প্রতীক সহ নিবন্ধনের দাবি জানিয়ে 53 বছরের মধ্যে সেরা নির্বাচনের প্রত্যাশা জানায়। তারা বড় অফিস হোল্ডিং মেম্বাররা ছিলেন, মানে বড় নেতা অফিস হোল্ডিং লিখিত আকারে অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন, তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন, স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে না আসতে পারেন। যে লাখ টাকায় আসলে নির্বাচনী খরচ কেউ সীমিত রাখে না। দলের একটা প্রতীকের আহ্বান করেছি, আনারস মার্কা, এবং আমরা আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। আমরা একটা নির্বাচন মুখর পরিবেশ সৃষ্টি দেখতে চাই এবং আমরা বলেছি আমরা নতুন প্রজন্মের মাধ্যমে এই দেশের একটা নেতৃত্ব সৃষ্টি করতে চাই। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচার শুরু হবে কিনা তা জানা যাবে আগামী 10 জুলাই। সোমবার শুনানি শেষে আদেশের এই দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। সাবিনা মজুমদারের রিপোর্ট। পর্যাপ্ত তথ্য প্রমাণাদি ও ফোনালাপের উপর ভিত্তি করে গেল 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপির বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। তাদের বিচার শুরু হবে কিনা তা জানা যাবে আগামী 10 জুলাই।
সোমবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। মানবতা বিরোধী অপরাধ, এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার, সেইটা এখানে সংগঠিত হয় নাই। পরে তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। সত্য মিথ্যা সাক্ষ্য প্রমাণে প্রতিষ্ঠিত হবে বলে জানায় প্রসিকিউশন। চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অর্থাৎ বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। এছাড়া জুলাই অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পুলিশি বাধায় পণ্ড হয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে কাকরাইলে পৌঁছালে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় আটক ব্যক্তিদের মুক্তি না দিলে গণ আত্মসমর্পণের ঘোষণা দেয় তারা। শাহাদাত নিশাদের রিপোর্ট। দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জলকামান আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে 3 দফা দাবির বিষয়ে সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পথে একাধিকবার পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হলে রাজপথ ছাড়বে না তারা। আমরা আমাদের দাবি আদায়ে অনড়, কারণ আমরা নির্দোষ নিরপরাধ। অবশ্যই আমরা দাবি আদায়ে অনড়। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিক, এই হলো আমাদের দাবি। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ। এতে উত্তেজনা তৈরি হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। ছোড়া হয় সাউন্ড গ্রেনেডও। তীব্র ধোঁয়া আর হট্টগোলে বেশ কয়েকজন আহত হন। কোন একটা বিডিআর লোক ওনার গায়ে হাত দিচ্ছে, কোন পুলিশকে অপমান করছে না, আমরা অপমান করিনি। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতেছি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, চলাচল স্বাভাবিক করতে বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করতে হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। অনেকেই আছে খুব বয়স্ক মানুষ, 60-70 বছর বয়স, ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার, ওনারা চলে গেছে, কেউ কেউ বিভিন্ন জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে আছে, তো আশা করি হয়তো আর নামবে না। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় আটককৃতদের মুক্তি ও 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। যদি সন্ধ্যা 6টার ভিতরে ছাড়া না হয়, মুক্তি দেওয়া না হয়, আমরা স্বেচ্ছায় সবাই গ্রেপ্তার হব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই দুদকের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। দুদক বলছে, এই ধরনের চিঠি দুদকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না। সাদ আহমেদের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া 5G রেডিনেস প্রকল্পে অর্থ ছাড়ের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের দেয়া ডিউ লেটার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এটা সম্পূর্ণ একটা অপব্যাখ্যা। আমরা বলি, বিষয়টির ব্যাখ্যা দিতে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ফয়েজ আহমেদ বলেন, দুদকে চিঠি দেওয়াকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দুদকের অনুসন্ধানকে বাধাগ্রস্ত করতে নয়, বরং বিটিসিএল এর ক্যাপাসিটি সম্প্রসারণ যাতে ব্যাহত না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে বলা হয়েছে। এটা সম্পূর্ণ একটা অপব্যাখ্যা। এই চিঠিতে আমি মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি। বিটিসিএল এর ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার। আপনারা জানেন যে বর্তমানে যে ক্যাপাসিটি আছে এটা জেলা পর্যায়ে মাত্র 1 Gbps। এটা দিয়ে আসলে বেটার কোয়ালিটি ইন্টারনেট সেবা দান অসম্ভব।
এখন এই মুহূর্তে বিটিসিএল যদি এই নেটওয়ার্কটা আপগ্রেড না করে তাহলে খুব দ্রুতই সে মার্কেট আউট হয়ে যেতে পারে। এদিকে দুদকের সংবাদ সম্মেলনে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি দুদকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না। এই চিঠির প্রেক্ষিতে দুদকের বক্তব্য হলো যে এই চিঠির প্রেক্ষিতে দুদক কোনো প্রকার চাপ অনুভব করছে না এবং এই বিষয়ে যে দুদকে যে অনুসন্ধান কার্যক্রম চলছিল সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া হলেও এই প্রক্রিয়ার মাঝে কোনো অনিয়ম আছে কিনা তা অনুসন্ধান করবে দুদক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আগামী 6 মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। রোববার মধ্যরাত থেকে কাজ শুরু করেছে ড্রাইডক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক গতিতে চলছে নিউমোরিং টার্মিনালের কার্যক্রম। চট্টগ্রাম থেকে KM নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। এই টার্মিনালের 5টি জেটির মধ্যে 4টিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ ভেড়ানো হয়। বন্দরে যে পরিমাণ কন্টেইনার ওঠানামা করে তার বেশিরভাগই হয় এনসিটিতে। 2024 সালে মোট কন্টেইনার হ্যান্ডেলিংয়ের 44% হয়েছে এই টার্মিনালে। প্রায় 17 বছর ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হলে রোববার মধ্যরাত থেকে পরিচালনা শুরু করে চিটাগং ড্রাইডক লিমিটেড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, আগের অপারেটরের সাথে যেসব শ্রমিক কর্মচারী কাজ করত তারাই থাকছে এনসিটি পরিচালনার কাজে। ওখানকার যেই সিস্টেম যেটা ছিল, অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল, সব কিছুই আগের মতোই আছে এবং সাইফ পাওয়ারটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। বন্দরের এ উদ্যোগকে সাধুবাদ জানান বন্দর ব্যবহারকারীরা। আমাদের পারফরমেন্স ভালো হতে হবে, বন্দর রিক্রুটমেন্ট, বন্দরের ফিল্ডে যারা কাজ করে লেবার তো আছে, তো ওদের সেট নিয়ে সো এটা চাইলে, আর নেভি একটা সংগঠিত সংগঠন, একটা শৃঙ্খলার মধ্যে থাকে। আর বন্দর কিন্তু নৌবাহিনী চিফ যারা যারা আছে নৌবাহিনী, এরাই কিন্তু তদারকিতে আছে, চেয়ারম্যান মেম্বার। এটা বন্দরের নিজস্ব অর্থায়নে 2004 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে 2007 সালের ডিসেম্বরে শেষ হয় এনসিটির 5টি জেটির নির্মাণ কাজ। নির্মাণ কাজে বন্দরের খরচ হয়েছিল 469 কোটি টাকা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার ও উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, আগামী 1 জানুয়ারি থেকে দেশের সব ব্যাংকে চালু হবে রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি। এতে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরে আসবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা আর বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের তাগিদ দেন গভর্নর। অবস্থার উন্নতি করতে পারলে কোনো ব্যাংকে একীভূত করা হবে না জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের আমানত সুরক্ষিত আছে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন রাজনৈতিকভাবে প্রতিহত করা না হয়, আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন নির্মোহভাবে করতে দেওয়া হয় আগামীতে, এবং সেই জন্য আইনগত কিছু ব্যবস্থা, কিছু বিধিনিষেধ সেটা রক্ষা করে সেটাকে আমাদেরকেই দৃষ্টান্ত হিসাবে স্থাপন করতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে সর্বোচ্চ 492 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত দেশে 24 ঘন্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন 492 জন, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 48 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে 12,763 জন।